আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মিউজিক বাজে। আমি আলিফ আলাউদ্দিন আপনাদের সঙ্গে আছি এবং সাথে ফার্সিদ তো আছি। আমরা আর কিছুদিনের মধ্যেই আমাদের বিজয় দিবস এবং আমরা সবাই একসাথে উদযাপন করব। আমরা বলেছি যে টানা 4 দিন আমরা গত শুক্রবার থেকে টানা 4টা স্পেশাল এপিসোড করছি আমাদের বিজয় দিবস আয়োজন, সেই জন্যই আয়োজন করা। এবং আজকে আমাদের খুব পছন্দের দুজন শিল্পী আছে। ফার্সিদ, আমরা তাদেরকে আমন্ত্রণ জানাবো এবং বিজয় দিবসের আগাম শুভেচ্ছা সবাইকে দিয়ে যাচ্ছি। সো আমার ডান দিক থেকে শুরু করছি, আছেন আমাদের অসম্ভব প্রিয় শিল্পী সালমা সুলতানা। আরো একবার অভিনন্দন মিউজিক বাজে। এবং একই সাথে ওনারা দুজন একসাথেই এসেছিলেন আমাদের আরো একবার মিউজিক বাজে এপিসোডে। আছেন আমাদের অসম্ভব প্রিয় শিল্পী লিনু বিল্লাহ, আমাদের লিনু মামা। ওকে, সো আমাদের পছন্দের দুজন শিল্পী। মামা আমি, তুমি মা, একটা মা কম, মামা এবং মা। আমার মা জনপ্রিয় সঙ্গীত শিল্পী সালমা সুলতানা। এন্ড অফ কোর্স আমরা জুয়েলের কাছে চলে যাই, যেখানে ঢাকা এফএম এ জুয়েল আছে। জুয়েল, হ্যালো। হ্যালো আলিফ, এবং যে দুজন শ্রদ্ধেয় অতিথি দুজনকেই অনেক ধন্যবাদ আজকে আসবার জন্য। এবং সত্যি আগের এপিসোডেও কিন্তু দুজনকে একসঙ্গে পেয়েছিলাম এবং গান শুনেছিলাম, অনেক গল্প ছিল। আজও নিশ্চয়ই তেমনটি কাটবে আমাদের মিউজিক বাসটি। সো আমাদের সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ দুজনকেই এবং স্বাগত জানাই মিউজিক বাসে ঢাকা এফএম 90.4 এর পক্ষ থেকে। ধন্যবাদ জুয়েল। আমরা একটু এসএমএস কল নিয়ে নেই এবং ফেসবুক ইজ ব্যাক, সো আমরা ফেসবুকের কলটাও নিয়ে নেই। ইয়েস, শুরুতে আজকে ফেসবুকের কথা বলি, কজ অনেক দিন বলতে পারিনি। ফেসবুকে যারা লিখতে চান facebook.com/musicbuzz71 এবং ঢাকা এফএম এর যে পেজটি রয়েছে DFM 90.4, সেখানেও লিখতে পারেন। এবং আশা করছি যে আপনাদের কমেন্টস এবং আপনাদের মেসেজ আমার কাছে যারা পাঠাবেন সেগুলি আমরা পৌঁছে দেব স্টুডিওতে। আর SMS যারা পাঠাতে চান 16260 এই নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার SMS, গানের রিকোয়েস্ট এবং যে কোনো প্রশ্ন সেখানে লিখতে পারেন। ওকে, ধন্যবাদ জুয়েল। আজকে আমরা খুব সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটা সাজিয়েছি, কারণ ফার্সিদ ওয়াজ আউটসাইড এবং সে কিন্তু খুব চমৎকার কিছু স্মৃতি আমাদেরকে কালেক্ট করে দিয়েছে। আমরা কি প্রথমে সেখানে যাব? অ্যাকচুয়ালি কিভাবে আমরা বিজয় দিবসের এপিসোডগুলো সাজাবো, আমরা একটু হিমশিম খাচ্ছিলাম, এটা হচ্ছে না ওটা, বিভিন্ন রকম। কারণ আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এখনকার জেনারেশন অনেক কিছুই জানে, আবার অনেক কিছুই জানে না, অনেক অজানা গান আছে, অনেক তথ্য আছে, যে জন্য এই দুজন শিল্পীকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেরকম ভাবে ফার্সিদ কার সাথে আসলে মিট করা হয়েছিল? অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম মুক্তিযুদ্ধ জাদুঘরে, যেখানে আমরা দুজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছি। ওনারা অ্যাকচুয়ালি গানের মানুষই না, ওনারা হচ্ছেন খুবই মানে এত সুন্দর, এত নম্র, মানে সহজ সরল মানুষ ওনারা। কিন্তু 71-এ যারা মানে অস্ত্র তুলে যুদ্ধ করেছেন, মানে দেখলে মেলানো যায় না আসলে এই মানুষগুলো, এই সরল মানুষগুলো যে তখন অস্ত্র তুলে যুদ্ধ করেছিলেন। তো ওনাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে গান কি করে তাদেরকে বিতাড়িত করেছিল। তো আমরা একটু দেখে আসি। আমার মনে হয় প্রথমে আমরা দেখি মোহাম্মদ আব্দুল আওয়াল, তিনি একজন মুক্তিযোদ্ধা, তার মুখে শুনে আসি সেই গল্পগুলো। আসলে আমাদের তো পরিকল্পনা ছিল কখন আমরা যুদ্ধ করব, কখন পাখানাদের অবস্থান কোথায় আছে। তবে এর মধ্যে যে গানগুলো আমাদেরকে অত্যন্ত একটা আবেদন জাগাতো, আমাদেরকে একটা অনুপ্রাণিত করতো। সে গানগুলো যে একটি ফুলকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি, নোঙ্গর তোলো তোলো তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দিয়ে পড়ে, এটা মনে হচ্ছে যে আমাদের অজানা, আমরা জানি না কোন দিন জয়ী হব, কিন্তু আমাদেরকে আগায় যেতেই হবে। আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে অনেক সময় আমরা রেডিও সংরক্ষণ করতাম না, কিন্তু কখনো শুনতাম এই গানগুলো, যে গানগুলো কোনোভাবেই যদি শুনতে পেতাম, কারো কোথাও হয়তো কারো ঘরের জানালার পাশে আমরা ওত পেতে বসে আছি, হয়তো ভিতর থেকে চুপি চুপি হয়তো শুনতেছি এই গানগুলো। আসলে এই গানগুলো আমাদেরকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে, প্রচণ্ডভাবে। তৎকালীন সময় কিন্তু এত মিডিয়ার ছিল না, জোর ছিল না। কোথাও এটা নিয়ে একদম চুপি চুপি গ্রামের যারা উৎসুক লোক আছে, যারা মুক্তিযুদ্ধে যেতে পারে নাই, আবাল বৃদ্ধ বনিতা, তারা চুপি চুপি এই গানগুলো তারা শুনতো এবং দল বেঁধে কারো বাড়ির উঠানে অথবা ঘরের মেঝে মানে চুপি চুপি তারা এটা শুনতো এবং তাদের ভিতরে প্রচণ্ড নাড়া দিত এগুলো এবং তাদেরকে একাট্টা করতো। আমাদেরকে এটা বিশ্বাস করা যায় না যে বাংলার মানুষ
একটা মুক্তিযোদ্ধাকে কতভাবে সাহায্য করেছে। এই গান আমাদের মুক্তিযুদ্ধের বিরাট বড় একটা ভূমিকা রাখছে। আসলে কোনো একটা গানের পিছনে যদি কোনো একটা ঘটনা থাকে, সেই গানটা মানুষকে যেভাবে আন্দোলিত করে, সেই কথাবার্তাগুলো যেগুলো হয়, যেমন একজন মাতৃহারা একটা শিশু প্রথম মায়ের সম্পর্কিত গান শুনলে যে পায়, কান্না পায়, বা তার ভিতরে যেরকম একটা অনুরণনের সৃষ্টি হয় এই মুক্তিযুদ্ধের। আমরা তো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা বলতে পারিনি, চোখ দিয়ে পানি পড়তে, যে এখনও আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। এখন আমি একটা স্কুলও দিচ্ছি, সেই স্কুলে আমি আমার সোনার বাংলা যখন ওরা দরদ দিয়ে গায় না, আমরা সুর লয় তাল জানি না, কিন্তু এর মতো একটা আবেদন সৃষ্টি করে এখনও সেই কান্না আসে। আমরা হয়তো ওইটা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা আসলে খুব একটা, যারা হাফলংয়ে ট্রেনিং নিচ্ছি মুজিব বাহিনীর সদস্য হিসাবে, আমাদের হাফলংয়ে ব্যারাকে এরকম সাউন্ড সিস্টেম ছিল, সেখানে এই গানটা হইতো। আর এই গানটা আমাদের ভিতরে একটা উন্মাদনা জাগায় দিত। মুজিব তখন একটা আমাদের প্রেরণা, আমাদের একটা শক্তি। যখন শুনতাম শোনো একটি মুজিবরের কণ্ঠে লক্ষ মুজিবরের গান, তখন আমাদেরকে এটা দারুণভাবে অনুভব করতো। আর এই ট্রেনিং করে বিভিন্ন কষ্ট করে যখন এসে বেড়াকে একটু বিশ্রাম নিতাম, তখন এই গানগুলো আমাদেরকে যেন শরীর মন সব দুঃখ কষ্টকে ভুলিয়ে দিই। কারণ আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি, আর ওনারা কথা দিয়ে যুদ্ধের চেয়েও বেশি আমাদেরকে এগিয়ে নিয়েছেন। এটা আসলে ওনাদের এই অবদান আমরা বলতে পারবো না, তাদেরকে প্রাণ করে শ্রদ্ধা জানাবো। বীর মুক্তিযোদ্ধা, আমাদের সবার পক্ষ থেকে তোমায় সালাম। আসলে সুন্দর কথাগুলো শুনছিলাম, এত স্মৃতি, এবং কথা বলতে বলতে কিন্তু উনার পর্যায়ে একবার মানে চোখ দিয়ে পানি দেখেছে, চোখ ভিজে গিয়েছিল। উনি বলছিলেন যে আমার সোনার বাংলায় গানটি শুনলেই স্বাভাবিকভাবে সেই ইমোশন। আপনার কাছে প্রথমে আসি, সেই সময়কার স্মৃতি শুনতে চাই, এবং গানের সাথে যেহেতু আপনারা জড়িত ছিলেন। তুমি যে একটা কথা বললা অনুষ্ঠানের মধ্যে, যে ও বলছিল যে সেসব লোককে কিন্তু বোঝাই যায় নাই যে কি এত নরম, এত সহজ সরল লোক। একটা কথা বলে দিই, ওইসব লোকেরা ওই সময় ভীষণ ভয়ঙ্কর হয়ে গেছিল, দেশ তারা স্বাধীন করবেই, একটা জেদ নিয়ে তারা নেমেছিল। হ্যাঁ, সেই ধরনের আমরা কিন্তু ওরকমই সহজ সরল টাইপেরই ছিলাম, কিন্তু যখন দেখলাম যে আমাদের ভাগ ওরা নিয়ে যাচ্ছে, সেইখানে তো কোনো ছাড় দেওয়ার কোনো নেই। তো আমরা সেইভাবেই আমরা প্রস্তুত হতে লাগলাম। একদম আমরা মানে আমাদের অনেক ক্ষয় হয়েছে, আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমরা এতটা স্বাধীনতা পেয়েছি। আমি যে কথাটা বলবো, আমি যেটা থেকে শুরু করব, আমাদের মুক্তিযুদ্ধটা কিন্তু যখন আমরা স্বাধীনতাটা পেলাম, তার প্রেক্ষাপট কিন্তু একটু আগে যেতে হবে, সেটা 62-72 এরকম। কিন্তু 69 থেকে কিন্তু আন্দোলনটা শুরু হয়। 69 থেকে আন্দোলন শুরু হলে পরে 70-তে গিয়ে আমাদের একটা বিরাট একটা বাংলাদেশ, তৎক্ষণিক পূর্ব পাকিস্তান একটা ধাক্কা খায়। সেটা হলো 71 একটা বিরাট প্রলয়ঙ্কারী একটা ঝড় হয়ে যায়। ওই ঝড়ের মধ্যে লক্ষ লক্ষ লোক মারা যায়। তখন কিন্তু পাকিস্তানিরা আমাদের বিন্দুমাত্র সাহায্য করেনি। হ্যাঁ, এবং তখন থেকেই কিন্তু আমাদের কবি, সাহিত্যিক এবং আমাদের মুরব্বী যারা আছে, যেমন শহীদ আলতাফ মাহমুদ, আমার বোনের হাজবেন্ড, এবং এই লেভেলের লোকেরা কিন্তু তখন বুঝে গেল যে পাকিস্তানিদের সাথে আর আমাদের হবে না। তখন তাদের গানের যে ধারাটা, মানে কথা এবং বদলাতে থাকে আর কি। তার একটা গান আমি দিয়ে শুরু করতে চাই। এই ঝঞ্ঝা মোরা রুগব, এই বন্যা মোরা রুগব, রুগব রুগব রুগবই, মায়েদের বোনেদের শিশুদের অশ্রু মুছবই মুছবই মুছবই। এই ঝঞ্ঝা মোরা রুগব, এই বন্যা মোরা রুগব, রুগব রুগবই রুগবই, মায়েদের বোনেদের শিশুদের অশ্রু মুছবই মুছবই মুছবই। কত অবহেলায় মোরা সয়েছি, কত ভাঙা বিনা সুর সেধেছি, কত অবহেলায় মোরা সয়েছি, কত ভাঙা বিনা সুর সেধেছি, কত পাষাণ দিয়ে বুক বেঁধেছি। চাই না কোনো সান্ত্বনা, নেব না তো আর বঞ্চনা, চাই না কোনো সান্ত্বনা, নেব না তো আর বঞ্চনা।
রক্তের ঋণ মোরা রক্ত দিয়েই আজ শুদ্ধই 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 এই ঝঞ্ঝা মোরা রুখব, এই বন্যা মোরা রুখব, রুখব রুখবই রুখবই, মায়েদের বোনেদের শিশুদের অশ্রু মুছবই মুছবই মুছবই। দেখো গানের কথা এবং সুর তখন থেকেই কিন্তু আমরা বুঝে গেছি, যেমন আমাদের বঞ্চনা করছে ওরা, অনেক অনেক বঞ্চনা, আমরা অনেক ঠকিয়েছে আমাদের, সেইটা তো আমরা মানতে রাজি না। আমাদের যেটা আমাদের অধিকার আমরা ঠিক কেড়ে নিয়েছি, আমাদের পাওনা আমরা কেড়ে নিয়েছি, এবং এটার জন্য তোমাদের আগেই বললাম আমাদের অনেক ক্ষয় হয়েছে, আমাদের অনেক কষ্ট হয়েছে, আমাদের অনেক প্রাণ দিতে হয়েছে। অবশ্যই, এবং সেখানে আমরা ফিরে আসবো, সেই গল্পে ফিরে আসবো। আমাদের প্রথম বিরতিতে যেতে হবে, ফিরে আসছি একটু পরে। ওয়েলকাম ব্যাক আবার মিউজিক বাসে। প্রথম বিরতি থেকে আসছি একটু সোহাসদার কাছে। সেটা হচ্ছে যে তোমার তো তুমি করে বললাম অন স্ক্রিন, আচ্ছা, অনেক মানে মুক্তিযুদ্ধের দেশের অনেক গানের সাথেই অনেক গভীর হয়ে জড়িয়ে আছে, অনেক গান গাওয়া হয়েছে, শোনা তো অবশ্যই হয়েছে। কোন গানগুলো সব থেকে বেশি ভালো লাগে? কোন একটি দুটি গান যদি? হ্যাঁ, ভালো লাগে ওই মুক্তিযুদ্ধের সময় যে গান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো এখনো শুনি না, যত শুনি তত বেশি ভালো লাগে, যে এই গানগুলো যুদ্ধের সময় বাস্তব। একটা স্মৃতি, যে কোনো গান যদি বলি, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এটা তো মানে বাস্তবই, একটা স্মৃতি শুনি সেই গানের গানগুলো। কোন গানটা সবচেয়ে বেশি তোমার মনে আছে? এই গানটা আমি স্বাধীনতার পরেও আমার গাওয়ার সুযোগ হয়েছিল রেডিওতে অনেকের সঙ্গে, তো সেই গানটা আমি গাই। গানটা খুব কমন গান, তোমরা সবাই গাও। পলাশ ঢাকা কোকিল ডাকা আমার দেশ ভাইরে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। পলাশ ঢাকা কোকিল ডাকা আমার দেশ ভাইরে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। ছল ছল ছলে নিরাবধি রূপালি হার বইছে নদী, ছল ছল ছলে নিরাবধি রূপালি হার বইছে নদী, দক্ষিণ হাওয়ার দোল জাগানো, দক্ষিণ হাওয়ার দোল জাগানো পরশ বুকে পাইরে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। পলাশ ঢাকা কোকিল ডাকা আমার দেশ ভাইরে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। সুন্দর একটা গান। এটা- স্বাধীনতার আগের গান, আহাদ ভাসুর না? হ্যাঁ, বেশুর গানগুলো পরে এখনো তো বাজে গানগুলো, এখনো কিন্তু সেরকমই লাগে। এখনকার, এবং দুজনকে আজকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি এই জন্যই যে এই গানগুলো কিন্তু এখনকার জেনারেশন বা আমাদের পরবর্তী জেনারেশন, একটা তো অবশ্যই তারা এখন গান শুনছে, তারা কিন্তু সেভাবে জানে না এই গানগুলোকে নিয়ে কি করা যেতে পারে। এটা আমরা প্রতিটা এপিসোডে আমরা এটা নিয়ে কথা বলছি, এবং আমি জানি না আমরা মিউজিক বাজের তরফ থেকে কিছু করতে পারি কিনা, এবং ঢাকা এফএম এর সাথেও যদি একসাথে কিছু করা যায়। জুয়েলের কাছে চলে যায়, ঢাকা এফএম এর জুয়েল। নিশ্চয়ই আলিফ, আমরা তো সবসময় চাই এরকম কিছু করতে, আর সত্যি আমাদের অনেক ভালো লাগা কাজ করবে এবং আমাদের ভালো লাগবে এই ধরনের কিছু যদি আমরা করতে পারি সবাই মিলে একসঙ্গে। আর একটা ব্যাপার তো সবসময় সত্যি যে আমরা কিন্তু
আমাদের যে জেনারেশন, আমরা কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এবং মুক্তিযুদ্ধের সময় যারা ছিলেন তাদের কাছ থেকে সেই ঘটনাগুলি জানতে পারি, কিন্তু আমাদের সন্তানেরা হয়তো বা তাদেরকে পাবেন না। সো তারাও কিন্তু আসলে এই ব্যাপারগুলি জানতে চাইবে, তাদের কাছ থেকে, মানে তারা কিন্তু আমাদের কাছ থেকে জানতে চাইবে। সো আমাদেরই একটা বড় দায়িত্ব যে এইগুলিকে সংরক্ষণ করে ওদের কাছে এবং প্রজন্ম থেকে প্রজন্ম তাদের হাতে পৌঁছে দেয়া, তাদের সামনে তুলে ধরা। সো সত্যি যদি সত্যি এমন কিছু আমরা করতে পারি সবাই মিলে, সেটা অনেক ভালো লাগার এবং সেটা অনেক গর্ববোধ করবো যে এরকম কিছু করতে পেরেছি। আমাদেরকে অনেক SMS পাঠিয়েছেন শরীদপুর থেকে শোয়েব, তিনি বলেছেন যে আজকের এপিসোডের জন্য অনেক ধন্যবাদ। মিউজিক বাজাতে সবসময় আমরা রক মিউজিক দেখি, আর আজকে মিউজিক বাজার যেটা শুনলাম যে বিজয় দিবসকে সামনে রেখে 4টি এপিসোড, সো আমাদের টিমকে ধন্যবাদ জানিয়েছেন, সামনের এপিসোডগুলি মিস করবেন না জানিয়েছেন। এরপরে দেখতে পাচ্ছি লিখেছেন লিয়া বলছেন যে অনেক ধন্যবাদ সালমা সুলতানাকে, আপনাকে দেখতে দারুণ দেখাচ্ছে এবং আমি আসলে জানতামই না যে আপনি আলিফ আলাউদ্দিনের মা। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের সঙ্গে আসলে মা এবং মামা দুজনই রয়েছেন। সো আরো যদি গানের রিকোয়েস্ট থাকে সেটা আমাদেরকে পাঠাতে পারেন। আর লিনু বিল্লার কাছে বলতে চেয়েছেন আমাদেরকে সুনয়না মিত্র, তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের সময়কার কিছু যদি গল্প আমাদের সঙ্গে শেয়ার করতেন, আপনাদের দিনগুলি কেমন ছিল, কিভাবে থাকতেন, সেই দিনগুলি আসলে সবাই জানতে চায় আসলে আপনাদেরকে পেয়ে। সো আমিও চাইবো কিছু শেয়ার করবেন। অবশ্যই জুয়েল, থ্যাংক ইউ। আমরা জুয়েলের কাছে আবারও ফিরে আসবো এবং নিশ্চয়ই জুয়েলের কাছে অনেক মেসেজ আছে এবং অনেক রিকোয়েস্ট আরও আছে। আমি জুয়েলের কথা ধরে একটা কথা বলি, সেটা হলো যে কালকে পরশু দিনে রফিকুল ইসলাম, মানে 9 নম্বর সেক্টরের যে কমান্ডার ছিল, তার একটা শেষ মানে যখন মানে জয় করলে ফেললো চিটাগাংটা, তখন একটা কিশোরের কাছে ওই পতাকাটা দিল যে তুমি এটা উঠাও, বাংলাদেশের পতাকাটা। এবং তখন বলছিল উনি যে তোমাদের জন্য যুদ্ধ করেছি, তোমাদের জন্য স্বাধীনতা এনেছি, এখন তোমাদের কাছে পতাকাটা দিলাম, তোমরা এটা দেখভাল করবা। হ্যাঁ, এবং জুয়েল যে কথা বললো যে গানগুলা সংরক্ষণ এবং ইত্যাদি ইত্যাদি যেগুলো করা, আমরা কি আমাদের কিন্তু আমরা আমাদের যা গাইডলাইন দেওয়ার আমরা গাইডলাইন দিয়ে দিচ্ছি, এখন তোমাদের দায়িত্ব তোমরা দেশটাকে কিভাবে এখনো যদি সংরক্ষণ না হয়, সংরক্ষিত পরে জেনারেশন কিন্তু আমরা বেঁচে থাকতে যদি আমি কিছু জানি কি আরো 10 জন জানে যারা স্বাধীন বাংলা বেতারে ছিল, হ্যাঁ, তাদের কাছ থেকে এইটাই মানে আমি মনে করতেছি হাই টাইম এখন মানে সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু এখনই করতে হবে, সময় কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে। অবশ্যই এবং জুয়েল যে কথাগুলো আসলে বললো যে আমরাই হচ্ছে উই আর লাইক দ্য মিডল পিপল, আমাদের পরের জেনারেশন কিন্তু আমাদেরই দায়িত্ব এখন এই গানগুলোকে নিয়ে কাজ করার। যাই হোক, আমার মনে হয় আমরা আবারও চলে যাই মোহাম্মদ আলী আশরাফ, তিনি একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, তিনিও ছিলেন সেদিন ফার্সিদের সাথে। দেখে আসি তিনি কি বলেছেন তার স্মৃতির কথা। আমি তখন বাওয়াল কলেজে, বদর আলম কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র। আমাদের একটা ছোট্ট রেডিও ছিল, সেটা পাক হানাদার বাহিনীর ভয়ে আমরা সেগুলো রাত্রের অন্ধকারে অন্য কোথাও বাড়ি, নিরিবিলি বাড়িতে যে 20-25 জন যুবক বৈশা ওগুলো গানগুলো শুনতাম। ওই গানগুলো এমন ছিল আমাদের মনকে খুব নাড়া দিত, না এই দেশ আমাদেরকে স্বাধীন করতে হবে। ওই সমস্ত গান আমাদেরকে অনেক অনুপ্রেরণা যোগাইয়াছেন, যেটা আজকে বলার মতন না। আজকে সেই আমলে ছিলাম যুবক, এখন হয়ে গেছি বৃদ্ধ, সেই গান এখনও আমাদের মনকে নাড়া দেয়। মুক্তিযুদ্ধের জন্য যে গানগুলো আমাদেরকে অনুপ্রেরণা যোগাইছে, সেই গানগুলো যেন বাংলাদেশ যে পর্যন্ত বেঁচে থাকে সেই পর্যন্ত যেন এটাকে সংরক্ষণ করা হয়। পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা তারা বুঝতে পারবে এই গানের মাধ্যমে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল। সেদিকে মুক্ত যুদ্ধ চলাকালীন অবস্থায় যখন কোনো অপারেশনে যেতাম, যখন আমরা আমাদের ক্যাম্পে আসতাম, বাড়ির আশেপাশে জানালার ওখান থেকে এই সমস্ত ওই খবরগুলা বা গানগুলা শোনার জন্য আমরা বেকুল থাকতাম। যেমন মাঠে ময়দানে আমরা মুক্তিযোদ্ধারা কাজ করেছি, আর মিডিয়ার লোক সেদিন তারাও যুদ্ধ পরিচালনা করেছেন, এই কথা অস্বীকার করার কোনো কায়দা নাই। সারা বিশ্বে তারা চষে বেড়াইছে গানের মধ্য দিয়ে,
নৃত্যের মধ্য দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এবং এই স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা একটা স্বাধীন মানচিত্র পেয়েছি। সারা বিশ্বের আজকে আমাদের স্বাধীনতার পতাকা পথ করে চলছে, এইটা আমাদের অত্যন্ত গর্ব। এই গানের কথা তো ভুলার না, এখন বৃদ্ধ হয়ে গেছি, তারপরে সেই গানগুলো শুনলে আমার মনে হয় যেন আমি 18 বছরের একজন যুবক। চমৎকার, মানে গল্পগুলো, মানে আরো অনেক কথা হয়েছিল। মানে এক পর্যায়ে ওনারা বলেছিলেন যে মানে ওনারা সবসময় কৃতজ্ঞ থাকবেন এবং আমাদের যারা মিউজিশিয়ান ওই সময় সুরকার, গীতিকার, গায়ক গায়িকা যারা ছিলেন, ওনারা কখনো দেখা হয়নি ওনাদের সাথে। আমি জিজ্ঞেস করেছিলাম কখনোই ওনাদের দেখা করা হয়নি, ওনারা চিন্তা করতেন এই গানগুলো কারা করে, কিভাবে করে, ওনারা সবসময় জানতে চাইতেন, কিন্তু কখনো দেখা হয়নি। এবং ক্যামেরাতেই এক মানে কথা বলতে বলতে বলেছিলেন যে ওনারা চিরকৃতজ্ঞ ওনাদের কাছে। বাহ, কি সুন্দর। আসলে কখনো কিন্তু এই গ্যাপটা কখনো ব্রিজ করা হয়নি সেভাবে, যে মুক্তিযোদ্ধারা আসলে সেই সময়টা গানটা তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করেছে, খুবই ভালো লাগলো দেখে। এবং আমার মনে হয় ওনাদের কাছ থেকে আরো শুনবো। তবে আমাদের চলে যেতে হবে সংবাদ সংযোগের বিরতিতে, আমরা ফিরে আসবো একটু পরেই। এবং একটু পরে ফিরে এসে আমাদের সঙ্গে আমাদের দুজন অতিথি আছেন, তাদের কাছ থেকে আরো গল্প শুনবো, তাদের কাছ থেকে আরো অনেক গানের রিকোয়েস্ট থাকবে নিশ্চয়ই, যেটা জুয়েল আমাদেরকে একটু বলবে। গানের রিকোয়েস্ট তো আছে, আমরা একটু গানটা একটু বেশি করি না আজকে? আচ্ছা, আমার মনে হয় কারণ এত সুন্দর সুন্দর গান যেগুলো হারিয়ে যাচ্ছে, যেগুলো নিয়ে কথা বলছিলাম, সেগুলো তো একটু একটু করে আমরা শুনতেই চাবো। এবং অবশ্যই জুয়েলের কাছে যাব একটু পরে। তবে এবারে চলে যাচ্ছি সংবাদ সংযোগের বিরতিতে, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। সংবাদ সংযোগের বিরতি থেকে ফিরে এলাম এবং আমাদের সঙ্গে আমাদের পছন্দের দুজন শিল্পী আছেন। আমাদের সঙ্গে আছেন সালমা সুলতানা এবং আমাদের সঙ্গে আছেন লিনু বিল্লা। দুজনকে আমরা পেয়ে আজকে খুবই আনন্দিত, তাদের কাছ থেকে অনেক স্মৃতির কথা শুনছিলাম। ফারশিদ, জুয়েল যেটা বলছিল, রাইট, স্মৃতির কথা ডেফিনেটলি আপনি শহীদ আলতাফ মাহমুদের অজস্র স্মৃতি আছে এবং কিছু যদি আমরা মুক্তিযুদ্ধের যে মানে কি শোনায় না কি এক মেসেজ দিয়েছে, সেটা হল যে মুক্তিযুদ্ধের আমার দুঃসহ স্মৃতি আছে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে খুব ভালোই যাচ্ছিল, হঠাৎ করে আমাদের মানে আমরা ধরা পড়ে গেলাম এবং শহীদ আলতাফ মাহমুদ সহ আমরা 4 ভাই 30 আগস্ট 1971 সনে ভোর 5টায় আমাদের বাড়ি ঘেরাও করে নিল। এবং ঘেরাও করার পিছনে কারণ হলো আমাদের বাড়িতে তখন ওই সময়ে 71-এর 6টি দুর্গের মধ্যে আমাদের বাড়িটা ছিল 1 নম্বর, যেখান থেকে মুক্তিযোদ্ধারা মানে আনাগোনা এবং আমাদের রসদ মুক্তিযোদ্ধাদের আমরা ওখান থেকে আমরা মানে সরবরাহ করা হতো। এবং 6টা দুর্গের মধ্যে আমাদের রাজারবাগে যে বাসাটা ছিল ওইখান থেকে আমাদের ধরে নিয়ে গেল। আমাদের সাথে 4 ভাই, আবুল বারাক আলভিও ওদিনকে ছিল, 2 দিন আগে ওই পার থেকে আসছে এই আর কি মেসেজ করার জন্য। তারপর আমাদের ধরে নিয়ে যায় 4 ভাইকে, 1 ভাই ছিল ওই পারে, আমার 1 বোন ছিল ওই পারে। আমাদের নিয়ে চলে গেল আপনার তোমাদের এমপি হোস্টেল, যেটা ড্রাম ফ্যাক্টরি নাগালপাড়াতে। সেখানে টর্চারিং সোয়ার্ড ছিল 3টা ওদের পাকিস্তানিদের। সেখানে তোমরা সহ্য করতে পারবা কিনা জানি না, আমাদের খুব সেখানে আমার চোখের সামনেই মেরে ফেললো হাফিজ ভাইকে। হাফিজ ভাই ছিল আলতাফ ভাইয়ের সহযোগী এবং আমি তাকে যখন দেখলাম তার চোখ ফেটে 2টা চোখ বেরিয়ে গেছে আর কি। এগুলো তোমার সহ্য করতে পারবে না, আমি বলতে চাই না। এবং আমার সাথে যারা শহীদ হয়েছে তার মধ্যে শহীদ আলতাফ মাহমুদ, হাফিজ ভাই, বদি, বাকের, জুয়েল, রুমি, এদেরকে আমরা পাইনি, ওদের ডেড বডি আমরা কখনো আর পাইনি। এখন আমরা এখনো কিন্তু তাদের জন্য ওয়েট করি, যে হয়তো প্রতীক্ষা করি যে হয়তো আলতাফ ভাই একদিন কোন একটা সুন্দর সকালে এসে হাজির হয়ে যাবে। যাকে খুব ইমোশনাল কথা হয়ে যাচ্ছে, আমি বলতে পারছি না, বুঝছো না? না, আমি বুঝতেই পারছি। এবং শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যা নিকেতনের প্রিন্সিপাল তুমি, তো আসলে সেই লেগেসিটা ক্যারি আউট করাটা একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আমি মনে করি। তো এখনকার জেনারেশন যারা ছোট ছোট ছেলেমেয়েরা শিখছে, তারা কতটুকু জানে ওনার সম্পর্কে? গত বছর এই 23শে ডিসেম্বর কিন্তু ওনার জন্মদিন, জি, আলতাফ ভাইয়ের। তো গত বছর যখন এই অনুষ্ঠানটা আমাদের স্কুল থেকে বড় করে আমরা একটা অনুষ্ঠান করলাম, সেখানে জনাব কামাল লোহানী সাহেব চিফ গেস্ট ছিলেন।
উনি খুব সুন্দর একটা কথা বলেছেন, যদিও মানে মজা করে বলেছেন যে আজকের অনুষ্ঠানে আমি না আসতে পারলে, আমি না আসলে আমি জানতামই না যে এই দেশে আলতাফ মাহমুদের জন্ম হয়েছে। মানে জন্মদিন তো কেউ পালন করে না কখনো, আমরাই বোধহয় করলাম গতবার এরকম। তো বাচ্চাদের জানাতে হবে, শেখাতে হবে, তার এইটাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যতটুকু। এমনও আসে, অনেক বাচ্চারা আসে, এসে মানে গার্জেনরাও আসে, এসে হয়তো আমাকে জিজ্ঞেস করে যে হ্যাঁ অদ্ভুত অদ্ভুত কথা বলে যে আলতাফ সাহেব আছেন। সেটাই আসলে খুব দুঃখজনক যে এখনো কেন মানে এরকম একজন গুণীজন সম্পর্কে আমাদের এই জেনারেশন যদি বাবা মারাই না জানে, তারা কিভাবে তাদের সন্তানদেরকে জানাবে। আমি একটু কথাটা তোমার থেকে একটু কেড়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে এটা কিন্তু আমাদের মানে ভুল যে আমাদের ইতিহাস দেওয়া হয়েছিল, এটার কিন্তু এই ফল এটা, যে আমাদের এই প্রজন্ম এই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে না, করবে না। সেটাই তুমি সেদিকে হয়তো আর একটা চ্যানেল আমি দেখলাম, একজন সাংবাদিক, খুব প্রবীণ সাংবাদিক বলছিল যে পাকিস্তানি প্লেয়াররা যখন খেলে, হ্যাঁ, তখন ওদের গালের মধ্যে ম্যারি মি, তারপরে আরো অনেক কিছু লেখা থাকে। এগুলো কি? এগুলো হচ্ছে তো ভুল ব্যাখ্যা, আমাদের স্বাধীনতার ভুল ব্যাখ্যাগুলো প্রদান করা হয়েছিল নতুন প্রজন্মকে, তারই ফলশ্রুতিতে আমরা এগুলো পাচ্ছি। এটা খুব দুঃখজনক। আমরা একটু জুয়েলের কাছে যেতে চাই। জুয়েলের কাছে ঘুরে আসার আগে আমি আলতাফ ভাইয়ের যেহেতু নাম উঠলো স্কুলের প্রিন্সিপাল হিসেবে, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে 4 লাইন গান গাবো। অবশ্যই অবশ্যই আমরা সেই গানগুলো শুনতে চাই। এখন গাবো? এখন আমরা একটু জুয়েলের কাছে ঘুরে আসি। তারপরে জুয়েল, ঘুমের দেশে আলিফ, আমার মনে হয় গানটা শুনেই আসি। না, আমরা এসএমএস নিয়ে নিই একবারে, তারপরে আমরা একবারে গান শুনে আবারও বিরতিতে যাব। আয়েশা আমাদেরকে লিখেছেন যে খুব ভালো লাগছে আজকের মিউজিক বাস। এরপর দেখতে পাচ্ছি আজিম, তিনি আমাদেরকে লিখছেন যে আজকের মিউজিক বাসে আচ্ছা কোনো মিউজিক ভিডিও দেখানো হবে কিনা, আমি ঠিক জানি না আজিম, দেখানো হবে কিনা। আর আমাদেরকে লিখেছেন বাঁধন, তিনি লিখেছেন যে আই এম ওয়াচিং, এবং লিখেছেন আজকে এই শ্রদ্ধেয় দুজনকে ইনভাইট করবার জন্য আমাদেরকে থ্যাঙ্কস জানিয়েছেন। দীপ্তি গুলশান থেকে লিখেছেন যে অনেক ভালো লাগছে মা মেয়েকে একই সঙ্গে দেখতে। দুজনের সঙ্গে কি গান গাওয়া হয়েছে কিনা, দুজনের মানে একটি গানে দুজনের অংশগ্রহণ ছিল কিনা, এটা জিজ্ঞেস করেছেন দীপ্তি। গেছি তো আমরা একসাথে গান করেছি। তোমার এই আমি কি মরেছি একটি গান আছে, সেটা একসাথে করা হয়েছিল জুয়েল, সেটা একসাথে করা হয়েছিল। বাট দেশের গান কখনো একসাথে করা হয়নি, যেটা অবশ্যই করব, অবশ্যই ইচ্ছে আছে। ওকে, জুয়েলের কাছে আমার মনে হয় আমরা আবার একটু পরে ফিরে আসছি, যেহেতু গানের প্রস্তুতি রেডি। ঘুমিয়ে দেশে ঘুম ভাঙাতে ঘুমিয়ে গেল যারা, জ্বলছে স্মৃতি আলোর বুকে ভোরের তরুণ তারা। পাষাণ পুরী প্রাণ জাগো, নিথর গানের বান ডাকো। পাষাণ পুরীর প্রাণ জাগো, নিথর গানের বান ডাকো। ঘুমের দেশে ঘুম ভাঙো, ঘুমের দেশে ঘুম ভাঙো। ঘুমের দেশে ঘুম ভাঙাতে ঘুমিয়ে গেল যারা, জ্বলছে স্মৃতি আলোর বুকে ভোরের করুণ তারা। থ্যাংক ইউ, খুবই সুন্দর একটি গান। এবং আমার মনে হয় আমরা একটা বিরতিতে যাই, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ। মিউজিক বাজে অনেক সুন্দর সুন্দর কথা, স্মৃতি কথা আমরা শুনছি, এবং গানও তো অনেক শুনছি, এবং গান তো আরো শুনবো নিশ্চয়ই, অবশ্যই গান শুনবো। বাট তার আগে আমরা একটু আরেকবার চলে যাই, আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরে দেখা হয়েছিল আমাদের সাথে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আওয়াল, ওনার আরো কিছু কথা শুনে আসি। বিচারপতি তোমার বিচার করবে যারা, তখনই আমাদের কাছে সেই
ইয়াহিয়া খানের বিবর্ষ চেহারাটা আমাদের সামনে ভেসে আসতো। আমরা ভাবতাম যে একদিন তোমাদেরকে আমরা বিচার করে ছাড়বো, আমরা বাঁচবো কি মরবো সেটা জানি না, কিন্তু আমরা স্বাধীনতাকে ছিনিয়ে আনবো এবং তোমাদেরকে বিচার করবো। এরকম একটা মানে উগ্র চিন্তা আমাদেরকে পালিত করতো আগামী গান যে এত টানতে পারে মানুষকে, তৎকালীন সময়ের এই মানসিক প্রেক্ষাপটে এটা ভাষায় প্রকাশ করা হয়। এই প্রজন্ম তো একটা স্বাধীন দেশ পেয়েছে, যদি পশ্চিমাদের মতো ওই হিংস্র দানবদেরকে সামনে পেত, তাদেরকে ডিঙ্গানোর যেই ইয়াটা ছিল, উদ্দীপনা ছিল, আবেদন ছিল, অনুরাগ ছিল, এগুলো যদি তারা অনুভব করতো তাহলে বোধহয় আমরা এটা আরও বেশি সাকসেসফুল হতাম। তো এখন তো আর মুক্তিযুদ্ধের গল্প শোনার মতো লোক আসে না, কেন জানি ওটা জানতে চায় না যে তৎকালীন দুই একজন ছাড়া এরকম শুনতে চায় না যে তৎকালীন সময় কোন গানটা আমাদেরকে অনুপ্রাণিত করতো, কোন বিষয়টা আমাদেরকে অনুপ্রাণিত করতো। এখন চরমপত্র শুনলে সেরকম কাঠখোট্টা মনে হয়, অথচ এই চরমপত্র বাংলার মানুষকে দারুণভাবে উজ্জীবিত করেছে। মানুষ সেখানে ইয়ে বলছে মসুয়াদেরকে যে মারার যে কথাবার্তাগুলো বলছে, আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যেও এটা বিরাট একটা ইয়ে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটাকে তুলে ধরা উচিত, এবং সেখানে এই গানগুলো বা এরকম গানগুলো কোন প্রেক্ষাপটে এটা এত অনুপ্রেরণার উৎস ছিল, সেই প্রেক্ষাপটটা আমাদের এই আগত প্রজন্মকে তুলে ধরা উচিত। তাহলে আমার বিশ্বাস যে তারা এটার প্রতি অনুপ্রাণিত হবে। এটা যদি আরও প্রত্যেক স্কুলে যে ইয়ের মধ্যে যদি ওরকম ইয়ে হতো, যে গানগুলো, আমি মনে করি এই মুক্তিযোদ্ধা জাদুঘরের কথা বলছি, এই মুক্তিযোদ্ধা জাদুঘরে ওই গানগুলিরও ইয়া থাকা উচিত, এবং গানগুলো কোন প্রেক্ষাপটে কীভাবে হয়েছিল, তার কি আবেদন ছিল, এইগুলিও এখানে আমাদের প্রজন্মকে জানানো উচিত। আর আমি মনে করি এই প্রচেষ্টাটা নিলে এখন আমাদের মুক্তিযুদ্ধের সরকার, আমরা ইনশাল্লাহ যদি এটা স্কুলে এবং আমাদের প্রজন্মকে ওটাকে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে এই গানগুলোর যে কি আবেদন, এটা আমরা ইয়ে করতে পারবো এবং আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে এই ফসল আমরা ধরে তুলতে পারবো আরো সুন্দর। খুবই চমৎকার একটা কথা বলেছেন যে মুক্তিযুদ্ধ জাদুঘরে এই গানগুলোর একটা সংরক্ষণের ব্যবস্থা, একটি আর্কাইভের ব্যবস্থা কিন্তু করতেই পারে। উনি যেভাবে ফিল করে বলেছেন এটা এত খুব ভালো লাগলো, এবং আপনাকে আরো একবার ধন্যবাদ আব্দুল্লাহ। অবশ্যই, এবং আমাদের সঙ্গে যে আপনি শেয়ার করেছেন এই স্মৃতিগুলো, কারণ গানগুলো যে আসলে কতটুকু উদ্বুদ্ধ করেছে, এবং গান সঙ্গীত যে আমাদের হাতিয়ার ছিল মুক্তিযুদ্ধের সময়, সেটা আবারও আপনি আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। সংরক্ষণের কথা হচ্ছিল, তো উনি যেটা বললেন যে, এবং জুয়েল কিছুক্ষণ আগে বলল যে প্রজন্ম থেকে প্রজন্মর করা, এখন যে দেশের গানগুলো হচ্ছে আমাদের, হ্যাঁ, অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায়, যেমন আপনাদের সময়কার গানগুলো কিন্তু বেশ প্রকৃতির, পলাশ শিমুল, দোয়েল পাখি, এইসবের হ্যাঁ এইসব কিছুর ডেসক্রিপশন থাকতো। এখনকার কিন্তু যেহেতু প্রেক্ষাপট অন্যরকম, সেহেতু গানের কথাগুলো সেরকম। হ্যাঁ, এই বিষয়গুলো কেমন লাগে? আমার কাছে তো অন্যরকম আমি কথা বলবো, সেটা হচ্ছে অস্থির পৃথিবী, অস্থির গান বাজনা হচ্ছে এখন সেই জিনিসটা কিন্তু ওই আকাশ বাতাস, হ্যাঁ, ওইটার মূল্যায়নটা আছে ঠিকই, কিন্তু মানে আজকাল দেশের গান হলেও কিন্তু সেটা অন্য দিক থেকে, হ্যাঁ, অন্য দিক থেকে, কিন্তু দেশকে ভালোবাসা, মাটির গন্ধ, এইসব যেটা আমরা পেয়েছি আর কি, এখন এই প্রজন্ম কি সেই গন্ধটা পাচ্ছে না? আমার কাছে একটাই প্রশ্ন। ওই মেলোডি এবং ভাষা, শব্দচয়ন, এইসব কিছু আমাদেরকে কিন্তু সেই ভাবনাগুলি ভাবিয়ে তোলে যে ভুলে গেল কিনা ওই প্রজন্ম। এবং এই যে ভদ্রলোকের কথাটায় আমি আরেকবার আসি, যে আমরা কিন্তু তোমাদের প্রজন্মের কাছে তাকিয়ে আছি, তোমাদের কাছে কিন্তু পতাকাটা দেওয়া হয়েছে, তোমরা এখন কি করবা? এই যে মুক্তিযুদ্ধ গানের সংরক্ষণ, মুক্তিযুদ্ধ জাদুঘরে থাকা উচিত, এটা কিন্তু সাংঘাতিক কথা বলে গেছে। এটা কিন্তু আমরা স্বাধীনতার পরেই কিন্তু আমরা চিৎকার করছি, কিন্তু আমাদের চিৎকার সব, এটা অনেক বড় একটা কথা বলেছেন, খুব ছোট করে দু বাক্যে বলেছেন, খুব বড় একটা কথা বলেছেন। এটা আসলেই মানে প্রপোজ করা উচিত আমাদের মনে হয়। অবশ্যই, এবং আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব বারবারই আমরা এই কথাটা বলছি। আই হোপ আমরা সামনে এটা নিয়ে কাজ করতে পারবো, আমরা অ্যাটলিস্ট আমরা যেন করতে পারি মিউজিক বাজ টিম। তোমার কাছে আসি যে তোমার অনেক পছন্দের গান আছে, তুমি অনেক দেশের গান করেছো, কারণ আমি ছোটবেলা থেকেই দেখেছি যে 16 ডিসেম্বর, 26শে মার্চ, তারপরে ইভেন 21শে ফেব্রুয়ারিতে রেগুলার তোমরা বিটিভিতে অনেক শো হতো, এবং অনেক গানের সৃষ্টি হয়েছে বিটিভিতে, যেটা এখন সেভাবে দেখা যায় না। এত সুন্দর সুন্দর গান আমরা শুনেছি, আপনার নীল আঙ্কেলের গানও আমরা শুনেছি, এত সুন্দর সুন্দর গান। তো সেরকম
কোনো গানের কথা মনে পড়ে অনেক গানের কথা মনে পড়ে, যেমন আমি একটা গান গেয়েছিলাম আমার সোনামুখী মা, এই গানটা রেকর্ডিং এর সময় আমি মানে চোখে পানি চলে এসেছিল, এত সুন্দর একটা গান, বিউটিফুল একটা গান। তারপরে একটা গান করেছি আমি এইচ মোহাম্মদ রফিকের আমার মন বিহঙ্গী, আচ্ছা মেলেরে পাখা। এগুলো কোন ইয়ারের দিকে গাওয়া? এটা বোধহয় 2000 সালের দিকে গাওয়া। আচ্ছা হ্যাঁ, কিন্তু গানের কথাগুলো কি সুন্দর। আমার মন বিহঙ্গী, মেলেরে পাখা, সারাক্ষণ এই দেশের আঁচল ছুঁয়ে চলে রে যেন স্বপ্ন মাখা। বাহ, বাহ, খুব সুন্দর। বিউটিফুল কথাটা গানের খুব সুরটা এবং অনেক- সোনামুখী মা তো অনেক ছোটবেলা অনেক শুনেছি আমি, ছোটবেলা, তাহলে বেশ আগের গান। এত সুন্দর সুন্দর গান আছে দেশে, এবং তোমার আরেকটা আরো- গান আমার মনে হয় গেয়েছি একটা গান আমি, শুনবো আজকে। একদম অন্যরকম লিরিক এই গানটা। রাজপথে মাঝরাতে ঘুমিয়ে কারা, ওরা কি প্রজা নাকি রাজাই ওরা, খোলা আকাশের নিচে পেল কি মজা, নাকি রে বিধাতা দিল রে সাজা। কি অপূর্ব গানের কথা। এটা কার লেখা? এটা মনিরুজ্জামান মন্দির আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার লেখা। ওনার অনেক সুন্দর সুন্দর গান আছে ওনার। আমি জানি না আমাদের প্রজন্ম এবং পরের প্রজন্ম তার গান কতটুকু শুনেছে। ওনার মতো এমন চমৎকার, আমরা আজকে ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে কথা বলছিলাম আমার শো শুরু হওয়ার আগে। আমরা একটু চলে যাই ঢাকা এফএম এ, যেখানে জুয়েল আছে। আলিফ, খুব ভালো লাগছে আজকের এই এপিসোডটি। সত্যি অন্যরা আমাদেরকে জানিয়েছেন এবং আমার নিজেরও খুব ভালো লাগছে। এবং আজকে লিনু মিল্লার কাছে একটু জানতে চাইবো যে আপনি খুব কাছে থেকে গেরিলা যারা ছিল, গেরিলা বাহিনী মুক্তিযুদ্ধের, তাদেরকে প্রত্যক্ষ করেছেন, তাদের কিছু অ্যাক্টিভিটিস এবং তাদেরকে নিয়ে কোনো মেমোরিজ যদি থাকে আমাদের সঙ্গে একটু শেয়ার অবশ্যই, করবেন। থ্যাংক ইউ জুয়েল। গেরিলা যুদ্ধদের মধ্যে একজন, আমি তো সবার কথাই বললাম, যারা আমরা আমি যাদের দেখেছি তাদের মধ্যে থেকে অনেকে ফিরে আসেনি। তার মধ্যে ক্রিকেটার জুয়েলের কথা বলি। এখন তো বিপিএল ক্রিকেট নিয়ে হয়েছে, শুরু হচ্ছে। ক্রিকেটার জুয়েল ঠিক আমার পাশেই ছিল, এবং আমি যেদিন রিলিজ পেয়ে গেলাম ওদিনকে পর্যন্ত ওকে দেখেছি আমি। এবং ওর যে ঘটনাটা, ও কপালটা খুব কাল হয়ে গেল কেন, সেটা হলো যে ও ধরা পড়ার 3 দিন আগে ও একটা অপারেশন হয়েছিল। সেই অপারেশনে ওর 3টা আঙ্গুল ইনজিউর্ড হয়ে যায়। ইনজিউর্ড হয়ে যায়। ইনজিউর্ড হওয়ার পরিপ্রেক্ষিতে ও যখন ধরা পড়ে গেল, তখন ও অনেক কিছু, মানে যান বাঁচানোর জন্য তো সব কিছুই করে, হ্যাঁ, অনেক কিছু চেষ্টা করেছে, কিন্তু ওইটাই একটাই, ওরা বলছে তুমি একদম, ও যে খাঁটি একজন যোদ্ধা, হ্যাঁ, ওকে তো সেলুট আমি সারা জীবন দিয়ে যতদিন আমি বেঁচে থাকবো। এবং ওইটি তিনি ওই ইনজিউরটা, ফিঙ্গার ইনজিউরটা কালো হয়ে যায়, ও বাঁচতে পারলো না, শহীদ হয়ে গেল। ধন্যবাদ। আসলে জুয়েল খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। জুয়েলের কাছে কিছু মেসেজ শুনবো আমরা, তারপরে আবারও গানের রিকোয়েস্ট আছে নিশ্চয়ই। আচ্ছা, আশরাফ তিনি জানিয়েছেন যে ওই সময়টার কথা, ওই সময়ের যারা, তাদের কাছ থেকে সরাসরি শুনতে খুব ভালো লাগে। ঠিক তেমনটি আজকে হচ্ছে। আর আচ্ছা, ইতিহাস বিকৃতির কথা নিয়ে তিনি বলছেন, এই কথাটি আরো বলছিলেন আমাদেরকে শাহিন, এরপরে শাহনাজ, তারা দুজনেই আমাদেরকে একই সঙ্গে শুনছেন। তিনি বলছেন যে আমাদের দাদু একজন মুক্তিযোদ্ধা, তার কাছ থেকে শুনেছি। তিনি আজকে নেই, হয়তোবা আমাদের মতো করে অনেকেই তাদের যারা মুরব্বী ছিলেন তারা হারিয়েছেন, কিন্তু আমাদের দায়িত্বটা আমাদের সন্তানদেরকে জানানো। হ্যাঁ, সেটাই শাহনাজ, আমরা আসলে এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আমাদেরই দায়িত্ব, এবং একই সঙ্গে দায়িত্ব সঠিক ইতিহাসটা জেনে নেওয়া। ইতিহাস তো আমরা সবসময় জানি, কিন্তু কোনটা যে সঠিক এটাও যাচাই করবার মতো একটা ব্যাপার রয়েছে, এবং যাচাই করে নিতে হবে আসলে কোনটা সঠিক। আসলে এই বিষয়ে আমি যাচাই আমরা কিভাবে করব, কি বলবো, আমরা যেহেতু জুয়েল, কি বলেন? হ্যাঁ, থ্যাংক ইউ জুয়েল। আমরা যেহেতু এখানে সবাই গানের মানুষ, ইতিহাস বিকৃতি করার এটা অ্যাকচুয়ালি আসলে বিশাল একটা, খুব গম্ভীর একটা টপিক, এবং এটা অ্যাকচুয়ালি এটার কোনো শেষ নেই। হ্যাঁ, তবে যেহেতু আমরা গানের মানুষ এখানে, শাহনাজ এবং শাহিন, ইফ আই এম নট রং, আমরা বলবো আপনারা যদি একটু গানগুলোর দিকে মনোযোগ দেন, আপনারা ইতিহাস কিন্তু অটোমেটিক্যালি অনেকখানি আপনারা কতটুকু বিকৃত হয়েছে এবং কতটুকু সত্য, এটা কিন্তু গান থেকেই আপনারা জেনে নিতে পারবেন। আমি এটুকু আশ্বস্ত করতে পারি, আমি জানি না অবশ্যই। এবং ইতিহাসের বিষয়টা আসলে এটা তো অনেক বড় একটা ডিবেটের ব্যাপার। তারপর গানেই লেখা আছে আসলে। আমার তারপরে মনে হয় যে আমরা যদি আজকে যেরকম আমরা এরকম মুক্তিযোদ্ধাদের খুঁজে পেয়েছি আমাদের মিউজিক বাজে, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা তাদের কথাগুলো শেয়ার করেছেন, এরকম ভাবে অনেক মুক্তিযোদ্ধা আছে আমাদের সবারই পরিবারের
সালের মুক্তিযোদ্ধা আছে, এরকম করে আমরা যদি তাদের কাছ থেকে স্টোরিগুলো বের করে নিয়ে আসি, এবং অনেক বই আছে মুক্তিযোদ্ধারা লিখেছেন, সেগুলোও কিন্তু আমরা মনে হয় পড়ে নিজেদের কাছ থেকে নিজেরাই জেনে নিতে পারি। নিজেদের আগ্রহটাই সবচেয়ে বড় বিষয় আমার মনে হয়। এবং আজকে আমরা এমন একজনকে পেয়েছি স্পেশালি, যিনি একজন মুক্তিযোদ্ধা এবং তার স্টোরিজ তিনি শেয়ার করছেন। তো এবার একটা গান যেটা রিকোয়েস্ট একটু আগে করেছিলাম আমি অফ এয়ারে, জি আমি সেই গানটা একটু শুনতে চাই। কাদো বাংলার মানুষ আজি কি কাদো, কাদো কাদো বোন ভাই, কাদো বাংলার মানুষ আজি কি কাদো, কাদো কাদো বোন ভাই। সোনার দেশে সোনার মানুষ হারিয়ে গিয়েছে হায়, আহা সোনার দেশে সোনার মানুষ হারিয়ে গিয়েছে হায়। কাদো বাংলার মানুষ আজি কি কাদো, কাদো কাদো বোন ভাই। এসো দুঃখের অগ্নিবাণে জমাট ব্যথার ঘূর্ণি টানে, ধনের পাহাড়ে অনর মহলে, ধনের পাহাড়ে অনর মহলে কাপন লাগিয়ে যা। কাদো বাংলার মানুষ আজি কি কাদো, কাদো কাদো বোন ভাই। কাদো বাংলার মানুষ আজি কি কাদো, কাদো কাদো বোন ভাই। এই গানগুলো আমরা কখন গিয়েছি, আমরা ওই 70-তে বললামই, ঝড়ের পরে যখন এইটা আমাদের একটা হয়ে গেল, এসব আমরা চাঁদা তুলতাম এসব গান গিয়ে। এবং মুক্তিযুদ্ধের পরেও এই গানগুলোর কিন্তু আবেদন শেষ হয়ে যায়নি। তোমার মনে নাই 88 বন্যার সময় বন্যার সময় আমরা টিভিতে গেলাম, এই গানটা আমি কিন্তু আমাদের মানে কি বলবো, এটার চিরন্তন যেটা একটা কি বলবো, এটার সত্যতা এবং সবসময় এটার কিন্তু এই গানটার অপরিহার্য হয়ে যায়। আমাদের বাংলাদেশের কিছু ঘটনা হয়ে যায়, যেমন ঝড় হয়ে যায়, কোনো একটা অন্যরকম ভাবে মানুষ প্রাণ হারায়, তখন এই গানটার আবেদনটা কিন্তু আবার পর্যায়ক্রমে চলে আসে। অবশ্যই। আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাব, আমাদের সর্বশেষ বিরতি, এবং আমরা ফিরে আসবো একটু পরে। আমাদের সঙ্গেই থাকুন। অলরাইট, আমরা গানে চলে যাই, কথা না বাড়িয়ে। রাইট, শুনি তোমার কাছে। এটা একটু অন্য ধরনের লিরিক, খেয়াল করো, কোনো দেশের কথা নাই কিন্তু দেশাত্মবোধক গান। সুন্দর একটি গান। 1 2 3 4। ও মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পালুরাইয়া দে, গার মাঝি গা কোনো গান। ও মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পালুরাইয়া দে, গার মাঝি গা কোনো গান। একদিন তোর গান মাঝি গাইবে না রে নীল নদীর জলে, ও মাঝি রে। সেই দিন তোর গান মাঝি গাইবে না, কেউ গাইবি না বলে। একদিন তোর নাও মাঝি ভাসবে না রে নীল নদীর জলে, ও মাঝি রে। সেই দিন তোর গান মাঝি গাইবে না, কেউ গাইবি না বলে। ও চল রে মাঝি যাই রে বহুদূর, মাঝি নাও ছাইরা দে, ও মাঝি পালুরাইয়া দে, গার মাঝি গা কোনো গান। ও মাঝি নাও
ছাইরা দে ও মাঝি পাল উড়াইয়া দে গারে মাঝি গা করো গান। খুবই চমৎকার এবং পছন্দের একটি গান। থ্যাংক ইউ আজকে গাইবার জন্য। আমাদেরও খুব পছন্দের একটি গান, এটা সবার পছন্দের গান। আমরা ঢাকা এফএমে চলে যেতে চাই, তবে তার আগে আমার মনে হয় আমাদের আরেকজন মোহাম্মদ আলী আশরাফ, বীর মুক্তিযোদ্ধা, তার আরেকটু অংশ আমাদের দেখা বাকি, আমরা সেটা দেখে আছি, তারপরে একবারে জুয়েলের কাছে চলে যাই। আমি সেই গানের মধ্য দিয়েই আর চরমপত্রের মধ্যে অনুপ্রাণিত হয়ে সেদিনকে আমি আগরতলা যাই। আগরতলার থেকে আমি রিক্রুট হয়ে লয়ার হাফলং হিল ভারতে, তা ওখানে আমি 42 ডেজ ওখানে মুক্তিযুদ্ধ করি। তারপরে কুমিল্লা হাতিমারা বর্ডার দিয়ে এসে গাজীপুরে ঈশ্বরকান্দি গ্রাম, ওখানে আমরা ক্যাম্প করি। ওখানে দৌড় একটি গ্রাম তুরাক থানার অধীন, সেটা আমার বাড়ি ওখানে। আপনার সম্মুখ যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি এবং অনেক আর্মি আমরা ওখানে মেরেছি। মুজিবের কণ্ঠ থেকে লক্ষ্মী মুজিবের কণ্ঠধ্বনি, এই গানটা আমার মনকে অত্যন্ত আনন্দদায়ক দেয় এবং এই গানটা শুনলে আমার চোখে দিয়ে পানি চলে আসে। এই গানটা আমার অন্তরে প্রতীত হয়ে আছে। আমার বাড়িতে তখন রেডিও ছিল না, আমার ফাদার হল হাজি সাহেব, তো উনি রেডিও পছন্দ করতেন না, বাসায় রেডিও ছিল না। যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল তো বাবা আমাকে বললো যে বাবা তুমি বাইতুল মোকাররম থেকে একটা রেডিও কিনে নিয়ে আসো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খবরটা আমরা শুনতে পারবো। তখন আমি এই বাইতুল মোকাররম থেকে 4 ব্যান্ড ফিলিপস একটা রেডিও 450 টাকা কিনা ওইটা বাসায় নিয়ে রাত্রে নিয়ে এগুলো শুনতাম গোপনে, আমার আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে। তখন ওখান থেকে এই গানগুলি আমরা শুনতাম, একটি মুজিবের কণ্ঠ থেকে লক্ষ্মী মুজিবের কণ্ঠ। তখন এই গানটা আমাদের রক্তে টকবক করতো, কখন মুক্তিযুদ্ধে ঝাঁপাই পড়ব, বাংলাদেশ স্বাধীন ইনশাল্লাহ হবে, স্বাধীন হয়েছে। সুতরাং এই গানগুলি যাতে আজীবন সংরক্ষিত থাকে, এটার জন্য আমি সর্বস্তরের জনগণের কাছে আমি আবেদন করব, সরকারের কাছে আবেদন করব, আপনারা যারা মিডিয়া আছেন মিডিয়ার কাছেও আবেদন করব, আপনারা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন মিডিয়ার কাছেও আমার আবেদন, আপনারা এই গানগুলিকে সংরক্ষণ করবেন। অসাধারণ বলেছেন এবং বারবারই একটি কথাই আসছে। আমরা গত যতগুলো এপিসোড করেছি, ইনফ্যাক্ট আমরা মিউজিক বাস শুরু করার যেদিন থেকে শুরু করেছি তারপর পরে কিন্তু এই প্রশ্নটাই বারবার এসেছে, আমাদের বাংলা গান যেন হারিয়ে না যায়, আমাদের সুন্দর সুন্দর গান, মুক্তিযুদ্ধের গান, আমাদের গানগুলো আমরা হারিয়ে যেন না ফেলি। এবং আমার মনে হয় যে একটা বড় স্টেপ নিতেই হবে আমাদের সবাইকে মিলে। ঢাকা এফএমে চলে যাই, প্রায় শেষের দিকে আছে জুয়েল। থ্যাংক ইউ আলিফ। আসলে স্টেপ তো নিবই, অবশ্যই আমরা সবাই মিলে চাই কাজ করতে, এবং সেটাই যেন হয়। সবাই কিন্তু আজকে একটা কথা বলেছেন যে গানগুলির সংরক্ষণ, আশা করছি থাকবে গানগুলি, এবং সেই সঙ্গে গানের সঙ্গে সঙ্গে ইতিহাস সেটাও থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদেরকে SMS পাঠিয়েছিলেন, শান্তা, তিশা, রোমানা, এরপরে দেখতে পাচ্ছি সামিয়া, বাবু রয়েছেন, তারেক, আর অনেকে লিখছিলেন। আমার ধন্যবাদ জানাতেই হচ্ছে, কারণ আজকে অনেকগুলি ঘটনা শুনেছি যা আগে জানতাম না। সবশেষে একটা রিকোয়েস্ট করে বিদায় নিব যে ৭১-এর আজকের এই দিন 11 ডিসেম্বরটা কেমন ছিল যদি একটু আমাদেরকে জানাতেন। এটাই আমার শেষ প্রশ্ন। বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক অনেক ভালো থাকুন। দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর ভিউয়ার্স এন্ড লিসনার্স, কথা হচ্ছে আবারও আগামীকাল দুপুর 2:30টায়। ভালো থাকুন সবাই। বাই জানিয়ে দিলাম এবং খুব সুন্দর একটি প্রশ্ন জুয়েল করেছে, সেটা হলো যে ৭১-এর 11ই ডিসেম্বর আমার এখনো ঝকঝক করতেছে। এটা হলো যে মুক্তিযুদ্ধ চারিদিকে মানে ঘেরাও করে রেখেছে ঢাকা, এবং বোধ হয় 11 তারিখে আমরা তখন ধরা পড়ার পরে আমরা খুব একটা জায়গায় আশ্রয়ে ছিলাম যেখানে কেউ জানতো না। ওই সারাক্ষণ রেডিও শুনতাম যে কি হচ্ছে। তখন অলরেডি মিত্র বাহিনী করছিল, মানে প্লেন থেকে ওদের লিফলেটস দিচ্ছিল যে তোমরা সারেন্ডার করো। হ্যাঁ, এই 10 তারিখ থেকে শুরু হয়ে গেল জিনিসটা। হ্যাঁ, এবং এটা 13 তারিখে, আমি আরেকটু আগাম কথা বলে শেষ করছি। সে 13 তারিখে যে জিনিসটা হলো সেটা হলো যে তখনকার পাকিস্তানের গভর্নর ছিল বোধহয়
মালিক, ঠাটা মালিককা বলতো আর কি সব। আচ্ছা ওর বাড়িতে ওই যে এইটা ওই যে গণভবনে জি ওই হলো ইয়ার স্ট্রাইক করলো আর কি। ওটা আচ্ছা, হ্যাঁ, ওইখানে তখন একদম ওটা করে দিয়েছিল, মোটামুটি ধ্বংস করে। তখন আমরা বিল্ডিংয়ের উপর থেকে দেখলাম যে একদম খুব নিচু প্লেনগুলি এসে ওই বোম্বিং করছিল ওদের। আচ্ছা 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 এবং তখন ওই পেয়ে গেলে ওই তখন চলে আসলো ওই যে কন্টিনেন্টাল, যেটা এখন সেরাটন ছিল, এটা ওইটা একটা নিউট্রাল জোন ছিল, ওইখানে এসে আশ্রয় নিল এই যে সব ক্রিমিনালরা আর কি। আচ্ছা, মানে বাংলাদেশের কুলাঙ্গার যখন সব আসলো তখন ওরা টের পেয়ে গেলো যে আর ওদের নেই। ওই আমার এখনো মনে পড়ে। এবং 13 তারিখে আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা ছিল, সেটা হলো যে শ্রদ্ধেয় জাহান ইমামের স্বামী মানে ইমাম সাহেব, জি উনি হঠাৎ করে 13 তারিখে মারা গেলেন। জি এবং তোমরা হয়তো তার 71 দিনগুলিতে পড়ে বুঝতে পারবা যে 13 তারিখের পরে উনি আর কোনো কিছু লেখেননি, উনি স্তব্ধ হয়ে যায় তার কলম। তার একদিকে ছেলে চলে গেল, একদিকে তার স্বামী চলে গেল। ওইটা আমাকে ভীষণ মানে অবশ্যই সহ্য করার মতো। অবশ্যই আমাদের সবার জন্যই। অনেক ধন্যবাদ। আসলে আজকে খুবই ভালো লাগলো যে আপনাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম। এবং মা থ্যাংক ইউ তোমাকে, কারণ তোমার এত সুন্দর সুন্দর গান আছে, আজকে কিন্তু সবগুলো শুনতে পারলাম না, তারপরেও কিছু গান শুনেছি, খুব ভালো লাগলো। আমরা মনে হয় শেষের দিকে যেহেতু আছে একটা গান একসাথে শুনি বা আমরাও গাই। আমরা সবাই গেতে হবে। ওকে, আমরা বিদায় নিচ্ছি। দর্শক, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 2:30 71 এবং ঢাকা FM এর সঙ্গেই থাকুন। স্কেল ঠিক আছে। হেই আরে নঙ্গর তুলো তুলো সময় যে হলো হলো নঙ্গর তুলো তুলো, নঙ্গর তুলো তুলো সময় যে হলো হলো নঙ্গর তুলো তুলো, নঙ্গর তুলো তুলো সময় যে হলো হলো, নঙ্গর তুলো তুলো সময় যে হলো হলো, নঙ্গর তুলো তুলো সময় যে হলো হলো, নঙ্গর তুলো তুলো, নঙ্গর তুলো তুলো সময় যে হলো হলো, নঙ্গর তুলো তুলো সময় যে হলো হলো, নঙ্গর তুলো তুলো সময় যে হলো হলো, নঙ্গর তুলো তুলো। হাওয়ার বুকে নৌকায় বা জোয়ার ভাসিয়ে দাও, হাওয়ার বুকে নৌকায় বা জোয়ার ভাসিয়ে দাও, শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও, 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 সম্মুখে এবার বৃষ্টি তোমার, সম্মুখে এবার বৃষ্টি তোমার, পেছনের কথা বলো, পেছনের কথা বলো, পেছনের কথা বলো, পেছনের কথা বলো, নঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নঙ্গর তোলো তোলো, নঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নঙ্গর তোলো তোলো। হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে।